फरक्का से सीपीआई-एम का प्रार्थी बीड़ी मजदूर गरीब परिवार का बेटा मुजफ्फर हुसैन फरक्का विधानसभा सीट पर सीपीआई-एम पार्टी ने उतारा अपना दांव। बीड़ी मजदूर गरीब परिवार के बेटे मुजफ्फर हुसैन को उम्मीदवार TNI 24 राष्ट्रीय न्यूज चैनल की ओर से वेस्ट बंगाल स्टेट हेड पत्रकार सुभाष मंडल ने लिया एकांकी इंटरव्यू। देखिए इस खास इंटरव्यू में फरक्का विधानसभा के वामफ्रंट के सीपीआई-एम उम्मीदवार मुजफ्फर हुसैन खोलकर बता रहे हैं अपनी पूरी कहानी। এই মুহূর্তে আমরা এসে গেছি অর্জুনপুর সিপিআইএম পার্টি অফিসে। সিপিআইএম পার্টির পক্ষ থেকে মুজফ্ফর হোসেন, যিনি দীর্ঘদিনের সিপিআইএমের কর্মী হিসাবে পরিচিত, তিনি জেলার সদস্যও রয়েছেন, জেলা কমিটির সদস্যও রয়েছেন এবং ফারাক্কাতে অত্যন্ত সুপরিচিত মুখ, যিনি প্রায় দীর্ঘ 20-25 বছর ধরে মানুষের সাথে রয়েছেন, পাশে রয়েছেন। এইরকম ব্যক্তিকে সিপিআইএম পার্টির পক্ষ থেকে আজকে ফরাক্কা বিধানসভার জন্য ওনাকে প্রার্থী করা হয়েছে। আমরা জেনে নেব যে সত্যিকারের বিধানসভার প্রার্থী হতে গেলে একজন মানুষের কি কি যোগ্যতা দরকার আমরা জেনে নেব। আগে প্রথমে মুজফ্ফরদা লেখাপড়া কতটা করেছেন। মুজফ্ফরদা প্লিজ একটু বলুন, আপনি লেখাপড়া কতটা করেছেন? গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। কোথা থেকে? ডিএন কলেজ থেকে। ডিএন কলেজ থেকে। সাবজেক্ট কি ছিল? আমি অর্জুনপুরের ছাত্র, পার্টির হোল টাইমার। না না, আপনার সাবজেক্ট কি ছিল? আমার সাবজেক্ট ছিল আপনার হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স আর বেঙ্গলি। আপনারা দেখলেন উনি বললেন কি কি সাবজেক্ট ছিল। এখন আমরা চলে যাব এই যে দীর্ঘদিনের একটা গ্যাপ, এখানে দীর্ঘদিন সিপিআইএম পার্টির কোনো প্রার্থী ছিল না, জোট প্রার্থী ছিল ওনাদের পক্ষ থেকে। তো এই যে দীর্ঘদিনের গ্যাপ, প্রায় 2011 থেকে 26, প্রায় 15-16 বছর, এই 16 বছরের গ্যাপে মানুষের কাছে কিভাবে যাবেন আপনারা? মানুষের কাছে আমরা যাব, মানুষ তো আমাদেরকেই পায় রাস্তাতে সবসময়। জোটে ভোটটা হয়েছিল, তার কারণটা হচ্ছে যে তৃণমূলের সরকার, এই সরকার আসার পরে কোনো মানুষকে শান্তিতে রাখেনি এরা। ফলে আমরা চেয়েছিলাম যে আমরা একাই না পারলেও বাকি যারা আছে সবকে, এবারও আমরা চেয়েছিলাম যে আমরা একটাই প্রার্থী দিব, তৃণমূল বিজেপি বাদে যারা আছে তাদেরকে। কিন্তু দুর্ভাগ্য হলো এটা যে কংগ্রেসের যিনি প্রদেশ সভাপতি তিনি তো লাইন করেছেন তৃণমূলের সঙ্গে। এবার যখন আমাদের পার্টি জানতে পারলো, আমাদের পার্টির সর্বোচ্চ নেতা কমরেড রাজ্য সম্পাদক যে মোহাম্মদ সেলিম, তিনি ঘোষণা করলেন যে আর কংগ্রেসের সঙ্গে জোট হবে না। এই কারণের জন্য আমরা চেয়েছিলাম একটাই প্রার্থী দিতে, কিন্তু লাইন করেছে তৃণমূলের সঙ্গে, এই জন্য আমাদের জোটটা হলো না। এবার বাকি যারা আছে আমাদেরকে সঙ্গে নিয়ে আমরা চলার চেষ্টা করবো পার্টির পক্ষ থেকে, সেই লাইন বামফ্রন্টের পক্ষ থেকে। উনি যে কথাগুলো বলছেন আমরা মেনে নিলাম, উনি সঠিক কথা বলছেন, কিন্তু মানুষ এবং বিরোধী দল যেটা বলছে, বিরোধী দল বলছে মমতা ব্যানার্জি নাকি সিপিএম এর সবচেয়ে ভালো ছাত্রী ছিলেন, তাই বলে সিপিএমকে পরাজিত করে ওনারা প্রায় 15 বছর ধরে ক্ষমতায় রয়েছেন। কিন্তু আজকে আমরা দেখে নেব আবার সিপিআইএম প্রত্যাবর্তন করবে, ওনাদের কতটা আত্মবিশ্বাস রয়েছে, সেই আত্মবিশ্বাসের উপর ভর করে মানুষ কতটা সহযোগিতা করবে বলে আপনি আশা করেন? সিপিএম এর কখন তিনি ছাত্রী ছিলেন? সিপিএম কে যে কাজ উনি করছেন, এই যে 34 বছর রাজত্ব করেছে বামফ্রন্ট সরকার, একটাও চোর আমাদের কোনো এমপি, কোনো এমএলএ, কোনো মন্ত্রী ধরা পড়েছে? তাহলে ছাত্রী কাকে বলে? ছাত্রী কাকে বলে? শিক্ষক যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সে তেমন তো দুর্নীতিতে ডুবে আছে, তো এটা ছাত্রী হয়? ফলে আপনারা মিডিয়া পার্সন দেখানোর চেষ্টা করছেন ছাত্রী না। উনি তো এসছেন যখন একেবারে মিথ্যার উপরে দাঁড়িয়ে আছেন। মানুষ এখন বুঝছে, যারা গেছিল তারাও বুঝেছে, হিন্দু মুসলমান যারাই থাকে, এই যে সরকারি টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে স্কুল হতো, হাসপাতাল হতো, সবাই আমরা ট্রিটমেন্টের সুযোগ পেতাম। সেটা না করে আরএস যেটা বলছে, যা প্রস্তাব দিয়েছিল উনি কার্যকরী করেছেন, মন্দির বানাচ্ছেন, আপনার হসপিটাল না বানিয়ে সেই কাজের দিকে যাচ্ছেন, মানুষকে বুঝতে পারছে না। আর আমাদের পশ্চিমবাংলা শান্তির রাজ্য ছিল, টাকা তো ভারতবর্ষে অন্য রাজ্য টাকা তো পশ্চিমের দিকে, পশ্চিমবঙ্গের দিকে। আজকে কোন জায়গায় গেছে? শুনলেই তো ঘৃণা হয় যে আমরা কোন রাজ্যে বাস করছি, কথা বলার স্বাধীনতা নেই। আপনারা বলছেন শান্তির রাজ্য ছিল আজ থেকে 2011-র আগে। যদি সত্যিকারের শান্তির রাজ্য ছিল, তাইলে মানুষ কি এরপর থেকে এই যে 15 বছর ধরে তৃণমূলের শাসন চলছে, তাইলে কি মানুষ কোথাও ভুল করেছে বলে আপনারা মনে করছেন? মানুষকে ভুল বোঝানো হয়েছিল, মানুষকে ভুল বোঝানো হয়েছিল। কোটি কোটি টাকা, অবৈধ টাকা আমরাও দেখেছি। সারদা নারদাতে ভাবেন আপনি, অ্যাম্বুলেন্সে করে টাকা, আমরা বলছি না, ওদের দলে যারা চলে গেছে তারা বলছে এইভাবে টাকা যেত, জঙ্গলমহলে যেত, মাওবাদীদের সঙ্গে নিয়ে এসছিল তারা। আর বাকি যারা প্রতিক্রিয়াশীল শক্তি আছে সবকে এক একটা করেছিল টাকার বিনিময়ে। বহুজাতিক সংস্থা তারা টাকা দিয়েছে। কোনো হালে বামফ্রন্ট সরকারকে উৎখাত করতে হবে। একেবারে মিডিয়াকে এমন করে দেখালে হলদি নদীতে খালি লাশ ভেসে যাচ্ছে। কই লাশ?
এখন তো খুঁজে পাচ্ছে না, কারো বাড়িতে কোনো ছেলে নেই, আর হয়েছে সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওখানে আমাদের বামপন্থী যারা কর্মী সমর্থক, তারা বাড়ি পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে খুন করা সবটাই তারা করেছে। ফলে মানুষ দেখছে ওই যুগ আর এই যুগটা কেমন আছে। আপনারা আসার আগে পশ্চিমবঙ্গ থেকে বহু শিল্পপতি এখান থেকে চলে গেছেন, না না, এবং তৃণমূল এটা 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 আমরা বলছি না, এটা বিরোধীরা বলছে, যারা সিপিআইএম বিরোধী বা আপনাদের বিরোধী যারা, এই যে সেই সময় আপনাদের দলের মধ্যে প্রচুর অহংকার এসে গেছিল, এই ধরনের অহংকারের পতন হয়েছে। এবং এখন এই মুহূর্তে আপনারা যে যখন ফরাক্কায় ছিলেন, ফরাক্কার জন্য আপনারা কি কি কাজ করেছিলেন? যা আছে সব আমাদের বামপন্থী সরকারের সময়কার আছে, ওই সময়কার আছে। আর এখন নতুন হচ্ছে যে রংটা করে দেওয়া, নীল সাদা রং করে, তার বেশি কিছু হয়নি। আপনি দেখুন না, যতগুলো স্কুল আছে, কোনটা একটা স্কুল হয়েছে বলেন? এই যে 15 বছরে একটা স্কুল আপনি বলেন হয়েছে? হয়নি। আর অন্য ভালো কিছু দেখান আপনি, যেগুলো থাকবে চিরস্মরণীয় থাকবে। আমাদের সদ্য নেতা আবুল হাসান খান, তারাপুর হাসপাতাল, এইদিকে ফারাক্কা কলেজ, ভাবা যায় 99টা স্কুল প্রাইমারি আমাদের ফারাক্কাতে, তাহলে তিনি তো করেছেন, আর একটা করলে 100 হতো। সেগুলো কিছু না করে এই যে ভণ্ডামি কতদিন চলবে? মানুষ তো সবটাই দেখছে, ওটাও দেখছে এটাও দেখছে যে হ্যাঁ কোনটা কি আছে। ভণ্ডামি বলতে আপনি কোনগুলোকে বলতে চাইছেন? ভণ্ডামি বলতে গিয়ে এই যে যা করলাম না, না করেও মানুষকে মিথ্যা কথা বলে, এখনো দেখবেন মিথ্যা কথা উপরে মিথ্যা কথা বলেই চলে যাচ্ছে। সরকারে বসার কিছুদিনের মধ্যে বললো না 90 লক্ষ চাকরি দিয়েছি, তাহলে বুথ হচ্ছে 77,000, তাহলে এক একটা বুথে কতটা করে চাকরি হয়? আপনারাও তো দেখিয়েছিলেন মিডিয়া পার্সন, তাহলে ভাবতে পারেন এটা ভণ্ডামি না এটা সততা বলেন? না, আমরা বলতে আমি ঠিক দেখাইনি, আদার্স ভিডিও অনেক রকম আছে। আমরা যেটা সত্যি ঘটনা, নাম করা চ্যানেল তারা দেখিয়েছে, আমরা যেটা সত্যি ঘটনা আমরা এটা দেখেছি, ফরাক্কাতে সত্যিকারের শিক্ষার যে বিস্তার ছিল, সেই বিস্তারটা তৃণমূল সরকার আসার পরে সেরকম ভাবে হয়নি। এটা এটা আমি স্বীকার করে নিচ্ছি। এবং মিডিয়া জগতে আমি খুব বেশি দিন আসি, হয়তো 4-5 বছর হবে, কিন্তু আমরা যেটা দেখেছি বামপন্থী সরকার থাকার সময় বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে নতুন নতুন স্কুল হয়েছে, নতুন নতুন টিচাররা হয়েছে, রিক্রুটমেন্ট হয়েছে, এসএসসিতে দুর্নীতি ছিল না। অনেকে বলছে যে স্লিপ দিয়ে চাকরি হয়ে গেছে, কিন্তু যা হয়েছে হয়েছে, কিন্তু মানুষের কাছে চাকরি হচ্ছিল। কিন্তু ইদানিং আপনারা এই যে দীর্ঘ 11 থেকে শুরু করে 26 এই 15 বছর ক্ষমতায় নেই, এবং আজকে বিধানসভাতেও নেই, রাজ্যসভাতেও নেই, কোথাও নেই, কিন্তু আমরা শুনছিলাম যে হুমায়ুনের সঙ্গে আপনাদের নাকি জোট হচ্ছে, হুমায়ুন কবিরের সাথে। আমি জানি না জোট হয়েছে কি হয়নি। সেই ক্ষেত্রে আজকে আপনারা যেখানে একটা 2000 মানে 1911 না 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 কথাটা হচ্ছে প্রায় 1925 সালে বা এইরকম সময়ে আপনারা পার্টিটা সংগঠন তৈরি হয়েছিল, প্রথম প্রতিষ্ঠা। তো সেই সময় থেকে শুরু করে এত দীর্ঘদিনের পার্টি, একটা ব্যক্তির কাছে আপনাদের দলের পলিট ব্যুরো মাননীয় মোহাম্মদ সেলিম, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি আমার কাছে। তো সেই মোহাম্মদ সেলিম আপনাদের সঙ্গে মানে হুমায়ুন কবিরের সঙ্গে জোটের নিয়ে আলোচনায় বসেছিলেন। আপনাদের কি জোটটা হয়েছে? আপনাকে এই যে হুমায়ুন কবির গেছিল, ডেকেছিল, আলোচনায় বসেছে, তা আপনি আমি যদি সৌজন্যর খাতিরে কোনো দোকানে আপনি বসেন আর আমাকে যদি ডাকেন, আমি চলে যাব না আপনার কাছে যাব? তাহলে কি আপনারা একা একাই লড়াই করছেন? আমরা একাই কোথায়? আমরা বলেছি আমাদের পার্টি বামফ্রন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূল বিজেপি বাদে আমরা সবাইকে এক করে চলবো, কিন্তু আবার কংগ্রেস বেরিয়ে গেল ওখান থেকে। বাকি ভোটার যারা আছে তাদেরকে আমরা আবেদন করব তাদের কাছে, কোনো ভোট তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, অন্য এতে না পড়ে যদি আপনারা চান এই তোলাবাজি সরকার, দুর্নীতিবাজ সরকার, এই কর্মনাশা সরকার, এদেরকে যদি সরাতে চান, তাহলে আবার বামফ্রন্টকে আপনারা সমর্থন করুন, আসুন আমাদের পার্টির বামফ্রন্টের যারা আছে প্রার্থী তাদেরকে আপনারা নির্বাচিত করুন। এই আবেদন আমরা করব। ভোট ভাগাভাগি করলে ওরা তো চাইছে ওদেরই আখের এলাম, পরে ওইটাও হবে না। এবার মানুষও বুঝছে যে না, বাংলা বাঁচাতে হলে এই বামপন্থীকে চায়। বিশেষ করে ইয়াং শিক্ষিত যুবক, তাদেরকে দেখবেন ফিগার দেখা যায় না এখন, ভাবা যায় চাকরি নেই, সরকারি চাকরি নেই, চাকরি গেল 26,000 চলে গেল টাকার বিনিময়ে। গরিব মানুষ মেধা আছে, ভালো রেজাল্ট করেছে, যেহেতু টাকা দিতে পারবে না 20 লাখ 25 লাখ, টাকা চাকরি পেল না, চলে যাচ্ছে কোথায়? চেন্নাই, কেরল চলে যাচ্ছে, শান্তির রাজ্যে বামফ্রন্ট আছে ওখানে, চলে গেল ওখানে শান্তিতে থাকবো, ওখানে 2 পয়সা ইনকাম কম হোক, ইনকামও বেশি, ভারতবর্ষের সব থেকে শিক্ষাতে এগিয়ে। ফলে এইটা আমরা নজির তৈরি করতে পেরেছি। আর মানুষ বলে যে হ্যাঁ শান্তির জায়গা এখন কেরল আছে, আর এখানে ছিল পশ্চিমবাংলা ছিল এক সময়। কেরল পারলো, পশ্চিমবঙ্গ ক্ষমতা ধরে রাখতে পারলো না, এর পেছনে কি কারণ ছিল? দুর্নীতি ঢুকে আছে, কেমন করে ক্ষমতা ধরবে? যারা আছে তো
প্রার্থী বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে, পঞ্চায়েতে দেখলে না এবারও শুনছি। তাহলে সেখানে টাকা দিয়ে কেউ যদি এমএলএ হয় আরও টাকা খরচা করবে, ওখানে টিকিট কেনার জন্য টাকা, আবার তলাতে টাকা, এত টাকা খরচা করে ওর মাথা ঠিক থাকবে? সে তো দুর্নীতি করবে, যে কোনো মূল্যে টাকা পুঁজি লাগালো ব্যবসাতে। এটা মানে রাজনীতি বলে না, মানুষের সেবা বলে না, ও তো পুঁজি লাগালো, এবার পুঁজিটাকে তুলবে লাভ সহ, তাহলে ওই দুর্নীতি তো হবেই। আমরা জানি মুজফফর হোসেন বিড়ি শ্রমিক পরিবারের ছেলে, অত্যন্ত কষ্ট আমি করে নিজেও বিড়ি শ্রমিক। অত্যন্ত কষ্ট করে লেখাপড়া শিখেছেন। কিন্তু আজকে রাজনীতিতে যেটা হচ্ছে, যারা কোটি কোটি টাকা ঢালে তারাই নাকি জয়লাভ করে, রাজনীতিতে নাকি টাকার খেলা হয়। তো এই যে বিশাল অঙ্কের টাকার খেলা হয়, মাছ মাংস মৎস্য ইত্যাদি বিভিন্ন রাজনৈতিক দল করে থাকে, এটা আমরা দেখেছি। তো এই ব্যাপারে আমাদের মুজফফরদা, এই ব্যাপারে তিনি কি করবেন, তিনি এলাকার মানুষের কাছে কি বার্তা দেবেন, এই বার্তাটা আমরা একটু মুজফফরদার কাছ থেকে জানতে চাই। মানুষ, এলাকার মানুষ, তারা আমাদেরকে দেখেছে, আমরা নতুন কেউ না। আপদ বিপদে মানুষের সঙ্গে, আমরা পার্টি দেখিনি। গরিব মানুষ বিপদে পড়েছে, ঝাঁপিয়ে পড়েছে তার পাশে। কেউ একটু অসুস্থ হয়েছে, হসপিটাল নিয়ে যেতে হবে, দাদা তারাপুর চলো, হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করে আবার বাড়িতে পৌঁছে দেওয়া, এই সেই কাজ আমরা করেছি। কোনো বিড়ি কন্ট্রাক্টর বা কোম্পানি ওকে শোষণ করছে, চললাম। তারপরে গরিব মানুষ বাড়ি তৈরি করে যে টাকা দেবে সরকার, তালিকা ছিল। তা আমরা তো দেখেছি সরকারের সময় 18-এর পরে বিল্ডিং আছে দোতলাওয়ালা, ওপরে ছাগল বেঁধে দিয়ে তিরপাল খাটিয়ে দিয়ে ছবি তুলেছে। গরিব মানুষের বাড়ি থেকে আকাশ দেখতে পাচ্ছে, তালি নেই ভালো, সে কিন্তু বাড়ির তালিকায় নাম নাই। আমরা এই 10,000-এর মতো বেশি মানুষকে নিয়ে ভিডিওকে ঘেরাও করেছিলাম। কিছু মানুষ তো অন্তত পক্ষে সুবিধা পেয়েছে, মানুষ তো এটা দেখেছে। ফলে মানুষ বিচার করবে যে না, টাকার কাছে মানুষ বিক্রি হবে, এটা আমরা বিশ্বাস করি না। কিছুক্ষণের জন্য হয়তো মুখটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু মানুষ ঠান্ডা মাথায় ভাববে যে হ্যাঁ, তারা আমার পাশে ছিল। সেই আবেদন আমরা মানুষের কাছে রাখবো। আমরা দেখেছি ফারাক্কাতে গতকালই শ্মশান চুল্লির উদ্বোধন হয়েছে, যেটা 4 বার হয়ে গেল। বলা হচ্ছে যে সিএসআর এর টাকা থেকে তৈরি হবে, কিন্তু আমরা দেখলাম সেখানে এনটিপিসির কোনো অফিসার ছিল না। এটাকে কি আপনি ঢপবাজি বলবেন নাকি বলবেন? অবশ্যই ঢপবালি। আরে সবাই তো জানছে, কত যে উদ্বোধন হয়েছে। এই যে আপনার মহেশপুর ব্রিজ, ওই আপনার মহেশপুরের দিকে যে এই হলো কি হলো, মানুষ বুঝছে। এই যে নিশিন্দ্রা কাটান, কতবার যে নারকেল ফাটানো হলো, মানুষ কি বোকা আছে, বুঝবে না মানুষ? ফলে মানুষ সবটাই দেখছে, কতটা ঢপ আছে, কতটা আর মিথ্যার উপরে টিকে আছে সরকারটা। ফলে মানুষ আর বিশ্বাস করছে না, করতে পারছে না। আমরা এবার সংক্ষেপে জেনে নেব ফারাক্কার মানুষের কাছে কি কি ইস্যু নিয়ে আপনারা যাবেন। আমরা ইস্যু নিয়ে যাব, বিশেষ করে পরিযায়ী শ্রমিক যারা আছে তাদেরকে আমরা তাদের কাছে আবেদন করব যে ভাই, আমরা যদি বামফ্রন্ট সরকার আমরা প্রতিষ্ঠিত করতে পারি আর বাইরে কাজে যেতে হবে না, আমরা পশ্চিমবাংলাতে তাদের কাজের ব্যবস্থা করব। ব্রিটিশ শ্রমিকের ওপরে যে শোষণ জুলুম চলছে, আমরা সরকারে আসলে, যখন সরকারে ছিলাম এত শোষণ ছিল না, মালিকরা ভয় করতো শ্রমিককে দেখে। এখন মালিকরা হচ্ছে, মালিককে ভয় করে শ্রমিকরা। তারপরে যে মিড ডে মিল ওয়ার্কার, ভাবতে পারেন আপনি, 2011-তে বামফ্রন্ট সরকার গেল, তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, 7,500 টাকা মাত্র বেতন ছিল। আর এখনকার মুখ্যমন্ত্রী প্রায় 1,70,000 টাকা বেতন, আর মিড ডে মিল ওয়ার্কারের বেতন কত? মাত্র 2,000। ভাবতে পারেন, এরা মেনে নিবে মমতা ব্যানার্জিকে, মেনে নিবে তৃণমূলকে? কোনো মতে মানবে না। এদের দাবি নিয়ে আমরা প্রতি মুহূর্তে রাস্তাতে আছি। দুর্নীতি মুক্ত আমরা সরকার আমরা গড়ব। আমরা মানুষের জন্য, বেকার যুবদের জন্য কাজের ব্যবস্থা আমাদের রাজ্যে করতে হবে, সেটা নিয়ে আমরা লড়বো। এবং ফারাক্কাতে বিশেষ করে পানীয় জলের যে সমস্যা আছে, ফিডার ক্যানেল পশ্চিম পার এবং নিশিন্দ্রা কাটানের যে সমস্যা আছে, আমরা যদি সরকারে আসি তারা আমরা এই সমস্যার সমাধানের চেষ্টা করব। কিন্তু রেকর্ড বলছে এবং বুদ্ধিজীবী মহল যেটা বলছে যে সিপিআইএম অনেকাংশে এখান থেকে শিল্প চলে যাওয়ার জন্য দায়ী, এবং তার পেছনে তো আমরা দেখলাম দীর্ঘ 15 বছর তৃণমূলও সেই শিল্প সেরকম কোনো কিছু আনতে পারেননি। এক্ষেত্রে এটা শুধু ফারাক্কার ভোট নয়, এবার মানুষ যেটা ভাবছে, যেটা শোনা যাচ্ছে যে রাজ্যে নাকি পরিবর্তন হবে। বিজেপি তো বলছে আমরা ক্ষমতায় চলে এসেছি, মানে 2026 তৃণমূলের বিসর্জন, এটা বিজেপি বলছে। কিন্তু ঘটনাচক্রে যেটা হচ্ছে, এই যে শিল্পপতিরা আগেও যেমন এখান থেকে পালিয়েছেন, এখনো পালাচ্ছেন, আপনারা ক্ষমতায় আসলে আবার কি শিল্পপতিরা এখানে ফিরে আসবে বলে আপনি মনে করছেন? আমাদের সময় পালিয়ে গেছে, এই ভাবনাটা ঠিক না। এনটিপিসি হয়েছে আমাদের সময়ে, অম্বুজা হয়েছে আমাদের সময়ে, তারপরে আপনার সিঙ্গুরের টাটা গোষ্ঠীর কারখানা প্রায় হয়ে গেছিল 90%, জানেন আমাদের শুরু হয়ে গেছিল, শুরু না শেষের দিকে ছিল, 90% হয়ে গেছিল। এরা আন্দোলনটা আর প্রতিক্রিয়াশীল শক্তি যারা আছে তারা আর বড় বড় কোম্পানি তাদের সঙ্গে যোগসাজশ করে কোনো মতে যেন এখানে এই কারখানা না হয়। এই কারখানা চলে গেল গুজরাটে, আর মমতা ব্যানার্জি মোদি সাহেবকে গিয়ে ফুলের তোড়া উপহার দিলেন। ফলে মানুষ বুঝে না যে এখানে কলকারখানা সিপিএম এর সময় পালিয়ে গেছে, কথা ঠিক না।
সিপিএম এর সময় এখানে ভরসার জায়গা ছিল পশ্চিমবাংলা বেকার যুবদের, শিক্ষিত বেকারদের। কিন্তু তথ্যসূত্র বলছে আপনারা প্রথম বছরে ক্ষমতায় এসে 206খানা ধর্মঘট হয়েছিল। এই ব্যাপার নিয়ে আপনারা কি বলবেন? ধর্মঘটটা আমরা এমনি এমনি করি না। ধর্মঘটটা এই যে শিক্ষক যারা ডিএর জন্য, না না, আপনারা শাসন ক্ষমতায় শাসন ক্ষমতা থাকলেও ধর্মঘট, টোটাল ধর্মঘট 206খানা হয়েছিল। সরকারটা আলাদা আর এই আপনার রাজনীতি অর্থাৎ রাজনীতি দল আলাদা। কিন্তু তৃণমূলে আসার পরে সরকার আর দল বোঝা যায় না কোনটা কি আছে। আমাদের সময় মানুষ বুঝতে পারতো, মানুষ নিজের দাবি নিয়ে, ধরেন আমাদের সময় বামপন সরকারের সময় এখানকার মইনুল হক এমএলএ ছিল, তখন ছিল বাঘের বাচ্চা। আমাদের সিপিএম এর লোক ভয় করতো, কেন? বামপন সরকার সেই অধিকারটা দিয়েছিল যে বিরোধী হলেও কথা বলতে পাবে। কিন্তু এই সরকার আসার পর সেই ধারণা, সেই ভাবনা উড়ে গেছে। তৃণমূল তো ভয় করছে পুলিশকে দেখে, ভয় করছে কিনা, পুলিশই সবটাকে নিয়ন্ত্রণ করছে। আমরা বলছি পুলিশ শুধু সরে যাক, পুলিশ শুধু নিরপেক্ষ হয়ে যায়, তৃণমূল দেখবেন কোন জায়গায় যায়। তৃণমূলকে তৃণমূল মারছে এই সময়কালে। আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম মাননীয় মুজফ্ফরদার সঙ্গে, এবং ফরাক্কার মানুষ কি চাইছে, উপযুক্ত সহজ সরল সাধারণ মানুষ, উপযুক্ত শিক্ষিত মানুষ, নাকি সেই টাকা খাওয়া প্রার্থী, যারা টাকা দিয়ে প্রার্থী হয় সেই ধরনের প্রার্থী চাইছেন, নাকি শিল্পপতিদের চাইছেন? আগামী দিনের ফরাক্কাই বলবে। আমরা কিছু বলছি না, বলবে এখানকার ফরাক্কার জনগণ। TNI 24 থেকে আমি সুভাষ মণ্ডল, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল হেড আপনাদের দেখাচ্ছি। দেখুন আমাদের বলতে এই ফরাক্কা বিধানসভার যিনি প্রার্থী হয়েছেন মুজফ্ফর হোসেন, মুজফ্ফরদাকে আমরা আবার বলবো যে তিনি কতটা আশাবাদী, এই কথা জানিয়ে আমরা শেষ করব। দাদা, আপনি কতটা আশাবাদী? আমি অনেকটাই আশাবাদী। মানুষের যা ভাবনা, মানুষের যা উৎসাহ, এই যে মানুষ বলছে, গরিব মানুষ বলছে, ব্রিটিশ শ্রমিক বলছে আমাদের ঘরের প্রার্থী হয়েছে, ফলে মানুষ গর্ববোধ করছে। এইবার পেয়েছি আমাদের ঘরের, গরিব ঘরের প্রার্থী। অন্তত পক্ষে এরা ডাল, আলু সিদ্ধ ডাল পেলেই হলে, ডাল ভাত খেলেই চলবে। আর বড়লোক যারা প্রার্থী হবে তারা তো আলু সিদ্ধ চলবে না, ফলে আমাদের খুব বেশি প্রত্যাশা নাই। ওইটা মানুষ জানে, আমাদের পাশে থাকে। এবার পেয়েছি আমাদের কাছের লোক। এবার ভোট আসুক, ভোট আসলে বা ভোটের আগেও, আমরা তো এখনই দেখছি অনেকে এসছে, আমরা দাদা নিজের টাকা দিয়ে চুন করবো, দেওয়া লেখার ব্যবস্থা করবো। ওকে, অনেক অনেক ধন্যবাদ মুজফ্ফরদাকে। TNI 24 ওয়েস্ট বেঙ্গল।